এডুকেশন গাইড হোম চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি ক্লাস 12-এর শিক্ষাবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় শিখন চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসিকিউ প্রশ্ন নিয়ে। এই সমস্ত প্রশ্ন উত্তর টেস্ট টু এক্সাম টেস্ট ও ফাইনাল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা এডুকেশনে খুব ভালো স্কোর করতে চাও তারা আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখতে পারো, কারণ এই চ্যানেলে নিয়মিত এডুকেশন সাবজেক্টের সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসিকিউ ও বড় প্রশ্ন তার উত্তরগুলি আপলোড করা হবে। আজকের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শিখন কৌশল চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নাও। আজকের প্রথম প্রশ্ন হলো, প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে? প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলো ডেভিড প্যাভলভ, অর্থাৎ অপশান এটা হচ্ছে রাইট অ্যান্সার। 2 নম্বরের প্রশ্ন দেখো, সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কে? মনোবিদ স্কিনার। 3 দাগের প্রশ্ন দেখো, প্রচেষ্টা ও ভুল তথা সংযোজনবাদ তত্ত্বের মুখ্য প্রবক্তা কে? অপশান সি হবে রাইট অ্যান্সার, থর্নডাইক। 4 দাগে দেখো, সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে নিচের কোনটি নিয়ন্ত্রক? সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে প্রাণীর কোন স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে থাকে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তারপরে দেখো, শিখন তত্ত্বে প্রেষণা ও পুরস্কার লাভ এর উপর কে বিশেষ গুরুত্ব দিয়েছিল? এর উপর বিশেষ গুরুত্ব দিয়েছিল স্কিনার। 6 দাগে দেখো, পায়রা ও ইঁদুরের উপরে গবেষণা করেছেন কে? পায়রা ও ইঁদুরের উপরে গবেষণা করেছে স্কিনার। তারপরে 7 দেখো, প্রাচীন প্যাভলোভীয় অনুবর্তনের সাংগঠনিক গ্রুপটি কি? এর সাংগঠনিক গ্রুপটা হচ্ছে S1R1। এস হচ্ছে উদ্দীপকের ইংরেজিতে বলা হয় স্টিমুলাস, আর রেসপন্সের ইংরেজিতে বলা হয় রেসপন্স। তুমি প্রাচীন অনুবর্তন তত্ত্বে প্যাভলভ পরীক্ষার সময় S1 হিসেবে ব্যবহার করেছিল ঘণ্টাধ্বনি, অর্থাৎ প্রথমে যে উদ্দীপকটা ব্যবহার করা হয়েছে তা ঘণ্টাধ্বনি। তার রেসপন্স কী ছিল? কুকুরের রেসপন্স ছিল সজাগ ভাব। দ্বিতীয় উদ্দীপক ছিল খাদ্যবস্তু, তার রেসপন্স ছিল লালাক্ষরণ। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে সাংগঠনিক গ্রুপ। আগের দিকে দেখো, কোন বিজ্ঞানী অনুবর্তনের উপর সর্বপ্রথম গবেষণা করেছিল? বিজ্ঞানী আইভান প্যাভলভ। অপশান বি হবে রাইট অ্যান্সার। 9 দিকে দেখো, ক্লাসিক্যাল কন্ডিশন বা ধ্রুপদী অনুবর্তনের অপর নাম কি? ক্লাসিক্যাল কন্ডিশন বা ধ্রুপদী অনুবর্তনের অপর নাম হলো প্রাচীন অনুবর্তন। তাহলে প্রশ্ন এরকম ঘুরিয়ে আসতে পারে, প্রাচীন অনুবর্তনের আরেকটি নাম কি? ধ্রুপদী অনুবর্তন। প্রাচীন অনুবর্তনকে ইংরেজিতে বলা হয় ক্লাসিক্যাল কন্ডিশন। 10 দাগের প্রশ্ন দেখো, সক্রিয় অনুবর্তনের অপর নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনেক পরীক্ষায় এসেছে। সক্রিয় অনুবর্তনের অপর নাম হচ্ছে যান্ত্রিক অনুবর্তন। 11 দাগে দেখো, কফকা কোন ধারার বিজ্ঞানী? আচরণবাদী, না ক্রিয়াবাদী, না অনুষঙ্গবাদী, না সমগ্রতাবাদী? কফকা ছিলেন কিন্তু সমগ্রতাবাদী ধারার বিজ্ঞানী। 12 দাগে দেখো, 1999 খ্রিস্টাব্দে প্রকাশিত অ্যানিম্যাল ইন্টেলিজেন্স গ্রন্থটির রচয়িতাকে? মনোবিদ এল থর্নডাইক। অপশান এ হবে রাইট অ্যান্সার। দেখো এখানে দুটো থেকে 3টে প্রশ্ন কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। অ্যানিম্যাল ইন্টেলিজেন্স গ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল? 1899 খ্রিস্টাব্দে। গ্রন্থটি কার? মনোবিদ থর্নডাইকের। 13 থেকে দেখো, প্রাচীন অনুবর্তনের এর প্রতিক্রিয়া কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়? আমরা একটু আগে পড়ে এলাম যে সক্রিয় অনুবর্তন প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রাচীন অনুবর্তনের ক্ষেত্রে কিন্তু স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপরে দেখো 14 দাগের প্রশ্ন, গেস্টাল্ট কথাটির সঙ্গে কোনটি মানানসই নয়? গেস্টাল্ট কথাটির অর্থ হচ্ছে কাঠামো, অবয়ব, সম্পূর্ণ আকার,
কিন্তু মানানসই নয় হচ্ছে পদ্ধতি। তাহলে সিটা হবে এখানে রাইট অ্যান্সার। 15 থেকে দেখো গেস্টাল একটি ফরাসি শব্দ, ল্যাটিন শব্দ, জার্মানি শব্দ না রাশিয়ান শব্দ? গেস্টাল কথাটি কিন্তু একটি জার্মান শব্দ। 16 থেকে দেখো গেস্টাল শব্দটির বাংলা প্রতিশব্দ কি? একটু আগে তোমরা দেখলে গেস্টাল কথাটির বাংলা প্রতিশব্দ কিন্তু অবয়ব। অপশান এ হবে রাইট অ্যান্সার। 17 থেকে দেখো কোহলার সুলতান নামে কোন প্রাণীর উপরে শিখনের পরীক্ষা করেছিল? অপশান এতে বলেছে বানরের উপর, বিতে হনুমানের উপর, সিতে শিম্পাঞ্জির উপর, ডিতে মুরগির উপর। অপশান সি হবে রাইট অ্যান্সার, শিম্পাঞ্জির উপর। অন্তর্দৃষ্টির কৌশলটি শিখনের কোন ক্ষেত্রে লক্ষ্য করা যায়? অপশান সি হবে রাইট অ্যান্সার, সমগ্রতাবাদে। 19 দেখো শিখনের কোন ক্ষেত্রে অনুবর্তন আর্কাইভ লক্ষ্য করা যায়? অর্থাৎ আর্কাইভ এটা কিন্তু সক্রিয় অনুবর্তনে। আর্কাইভ আচরণ কীরকম? যে আচরণের নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই, যে কোনো উদ্দীপকের সাহায্যে সেই আচরণকে ঘটানো যায়। উদাহরণ হিসাবে কি বলা যায়? কোনো একটি ছাত্র যদি একটি অঙ্ক করতে সঠিকভাবে অঙ্ক করতে পারে, তাকে আমি পুরস্কার দিতে পারি, প্রশংসা দিতে পারো, পেন দিতে পারো, চকলেট দিতে পারো, যা কিছু একটা, তার কোনো নির্দিষ্ট তার উদ্দীপক নেই। আর এসকাইপ কি? শিখনের কোন ক্ষেত্রে অনুবর্তন এসকাইপ? এটা হচ্ছে প্রাচীন অনুবর্তন তত্ত্বে। অপশান এতে দেখা যায়, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। প্রাচীন অনুবর্তন তত্ত্বে এসকাইপ আচরণ লক্ষ্য করা যায়। এবার এসকাইপ আচরণটা কি? যে আচরণের নির্দিষ্ট উদ্দীপক রয়েছে, যেমন খাদ্যবস্তুর ফলে লালাক্ষরণ। এই লালাক্ষরণের জন্য খাদ্যবস্তু কি? নির্দিষ্ট খাদ্যবস্তু হচ্ছে উদ্দীপক, লালাক্ষরণ হচ্ছে তার প্রতিক্রিয়া। একটা নির্দিষ্ট চোখে কারোর যদি উজ্জ্বল লাইট ফেলা হয়, সঙ্গে সঙ্গে তার চোখ সংকুচিত হয়, অর্থাৎ চোখ সংকুচিত হওয়ার জন্য উজ্জ্বল লাইট হচ্ছে নির্দিষ্ট উদ্দীপক। তারপরে দেখো 21 দাগে 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত মেন্টালিটি অফ এপস গ্রন্থটির প্রকাশক কে? এই গ্রন্থটির প্রকাশক ছিল কোহলার। 22 দাগে প্রশ্ন দেখো প্রোগ্রাম শিখন হলো গ্যাস এর প্রবর্তিত শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ। প্রোগ্রাম শিখন হলো স্কিনারের প্রবর্তিত শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ। অপশান সি হবে রাইট অ্যান্সার। তারপরে 23 দাগে দেখো প্যাভলভের প্রাচীন অনুবর্তনে প্রাণী সম্পূর্ণ গ্যাস থাকে। কীরকম থাকে? নিষ্ক্রিয়, সক্রিয়, সচল না চঞ্চল? নিষ্ক্রিয় থাকে। তারপরে হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী ভিত্তিক প্রশ্নাবলী। 1 দাগে দেখো অপানুবর্তন কাকে বলে, বা প্রাচীন অনুবর্তন তত্ত্বের অপানুবর্তন কখন ঘটে? অপানুবর্তন বানানকে একটু ঠিক করে নেবে। এখানে দেখো প্রাচীন অনুবর্তন প্রতিক্রিয়া স্থাপিত হওয়ার পর, অনুবর্তন স্থাপিত হওয়ার পরে শক্তিদায়ক উদ্দীপকের দীর্ঘ অনুপস্থিতি ঘটলে অনুবর্তন প্রতিক্রিয়া বিলুপ্ত হয়, একেই অপানুবর্তন বলে। যেমন অনুবর্তন হওয়ার পরে প্যাভলভের পরীক্ষায় অনুবর্তন হওয়ার ফলে কি হয়েছিল? ঘণ্টাধ্বনির ফলে কুকুরের লালাক্ষরণ হয়েছিল। ঘণ্টাধ্বনির ফলে কুকুরের লালাক্ষরণ এটা স্বাভাবিক নয়। ঘণ্টাধ্বনির ফলে স্বাভাবিক প্রতিক্রিয়া কি? সজাগ ভাব। খাদ্যবস্তুর ফলে যে লালাক্ষরণ হচ্ছে ওটা স্বাভাবিক প্রতিক্রিয়া, কিন্তু অনুবর্তন হওয়ার ফলে কি হচ্ছে? ঘণ্টাধ্বনির শোনা মাত্র কুকুরের লালাক্ষরণ সৃষ্টি হয়েছিল, কিন্তু দীর্ঘদিন শুধুমাত্র ঘণ্টাধ্বনি বাজানো হচ্ছে, তারপরে কিন্তু খাদ্যবস্তু তার সামনে দেওয়া হচ্ছে না। এরকমটা ঘটতে থাকলে একটা সময় ঘণ্টাধ্বনির ফলে আর তার লালাক্ষরণ হবে না, সে লালাক্ষরণ বন্ধ হয়ে যাবে। এটাকেই বলা হচ্ছে কিন্তু অপানুবর্তন। তারপর দেখো স্কিনার বাক্স কি? সক্রিয় অনুবর্তন প্রতিক্রিয়ায় পরীক্ষা করার জন্য স্কিনার, এখানে দেখো স্ক্যানার হয়ে গেছে, ওখানে লিখবে স্কিনার একটি যন্ত্র নির্মাণ করে, যেই যন্ত্রে যা স্কিনার বাক্স নামে পরিচিত, অর্থাৎ সক্রিয় অনুবর্তন প্রতিক্রিয়ার পরীক্ষা করার জন্য স্কিনার একটি যন্ত্র নির্মাণ করেছিল, যেটি স্কিনার বাক্স নামে পরিচিত। এই বাক্সে একটি ট্রে আছে,
সে কি একটি যন্ত্রের সাহায্যে এমনভাবে নিয়ন্ত্রিত করা হয় যাতে লিভারে চাপ দিলে ট্রের মধ্যে খাদ্য চলে আসে। পাজল বক্সটা দেখো, শিখনের সঠিক পদ্ধতি নির্ণয়ের জন্য থর্নডাইক বিড়ালকে নিয়ে পরীক্ষা করার সময় বিশেষ এক ধরনের বাক্স ব্যবহার করেছিল। ওই বাক্সের নাম হচ্ছে পাজল বক্স। চারের দিকে দেখো, সক্রিয় বা অপরাঙ্গ অনুবর্তন কাকে বলে? যে অনুবর্তনের নির্দিষ্ট প্রতিক্রিয়ার নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই, মানে যে অনুবর্তন প্রতিক্রিয়ার নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই, যে কোনো উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার সংযোগ ঘটানো যায়, যেখানে প্রাণীর সক্রিয়তা অপরিহার্য, তাকে সক্রিয় অনুবর্তন বলে। উদাহরণ, শিক্ষার্থী অঙ্ক সঠিক করতে পারলে তাকে পুরস্কার বা প্রশংসা করা। তারপরে দেখো, পাঁচের দাগে আর্কটাইপ আচরণ কি? একটু আগে বললাম, যে আচরণের নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই, যে কোনো উদ্দীপকের দ্বারা আচরণ ঘটানো যেতে পারে, তাকে বলে আর্কটাইপ আচরণ। এস টাইপ, যে আচরণের নির্দিষ্ট উদ্দীপক আছে, স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য একটা গৌণ উদ্দীপকের সাহায্যে আচরণ সৃষ্টি করা যায়, তাকে এস টাইপ আচরণ বলা হয়। সাথে থেকে দেখো, প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার সাংকেতিক চিত্র অঙ্কন করো। এটা খুবই ইম্পর্টেন্ট আছে। প্রথমে হচ্ছে আমরা প্রাচীন অনুবর্তনে কি দেখেছি, প্যাভলভের প্রাচীন অনুবর্তন পরীক্ষায় প্রথমে ঘণ্টাধ্বনির ফলে কি প্রতিক্রিয়া দিয়েছিল কুকুরকে? সজাগ ভাব। অর্থাৎ প্রথম ঘণ্টাধ্বনিকে S1 বলতে পারি, অর্থাৎ উদ্দীপক 1, আর তারপরে R1 অর্থাৎ স্বাভাবিক প্রতিক্রিয়া 1, এটা বলতে পারি। দ্বিতীয় উদ্দীপক কি ছিল? খাদ্যবস্তু। তারপরে তার স্বাভাবিক প্রতিক্রিয়া কি ছিল? লালাক্ষরণ। অনুবর্তনের পরে এই ঘণ্টাধ্বনির ফলে কি হয়েছিল? লালাক্ষরণ। তাহলে এটাই হচ্ছে আমাদের সাংকেতিক চিহ্ন। এটা একেবারে পরীক্ষার খাতায় এরকম লিখতে হবে, লিখে দিলে তোমরা নম্বর পেয়ে যাবে। তারপর দেখো, আগের দাগে শিক্ষাক্ষেত্রে অপারেন্ট অনুবর্তনের দুটি প্রয়োগ। এখানে অপরের হয়ে গেছে, এখানে অপারেন্ট লিখবে। এক নম্বর হচ্ছে শক্তিদায়ক, এখানে শক্তিকায় হয়েছে, এখানে কিন্তু শক্তিদায়ক উদ্দীপকের সাহায্যে লিখবে। শক্তিদায়ক উদ্দীপকের সাহায্যে শিক্ষাভীতিকে, এখানে বৃত্তি লেখা আছে, বৃত্তি হবে না, শিক্ষাভীতিকে দূর করা। দুইয়ের দাগে দেখো, শিক্ষার্থীর অবাঞ্ছিত আচরণ ও অভ্যাস ধীরে ধীরে সংশোধন করা। নয়ের দাগে দেখো, অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখনের দুটি মুখ্য মানসিক প্রতিক্রিয়া, এক হচ্ছে পৃথকীকরণ, এক হচ্ছে সামান্যীকরণ। পৃথকীকরণ হলো একটা বস্তু থেকে অন্য বস্তুকে পৃথক করা, আলাদা করা। আর সামান্যীকরণ মানে অনেকগুলো বৈশিষ্ট্য তোমরা বিশ্লেষণ করার পরে একটা সাধারণ সিদ্ধান্তে উপনীত হওয়াকে বলে সামান্যীকরণ। উদাহরণ হিসাবে, তুমি তোমার নিজের বাড়ির কাছে একটি কাককে দেখলে সে কাকটি হচ্ছে কালো। 2 মাইল দূরে গিয়ে আরেকটি কাক দেখলে সে কাকটিও কালো। তোমার আত্মীয়র বাড়িতে গিয়ে কিছু কাক দেখলে সে কাকগুলিও কালো। অর্থাৎ তুমি একটা সিদ্ধান্তে উপনীত হলে যে পৃথিবীতে যে কটাই কাক রয়েছে সমস্ত কাকই কালো। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সামান্যীকরণ। তারপরে দেখো, কোহলার এবং কফকা কিসের জন্য বিখ্যাত? 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত মেন্টালিটি অফ এপস নামক গ্রন্থে কোহলার এবং কফকা প্রকাশ করেন যে শিখন প্রচেষ্টা ও ভুলের ফল নয়, শিখন অন্তর্দৃষ্টির ফলে হয়। শিখনের এই নতুন জ্ঞানমূলক তত্ত্বের জন্য তারা বিখ্যাত। এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।